আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি কবির আহমেদ জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ফিজিক্স। হলো ফিজিক্স 2, সাবজেক্ট কোড 65,922। এটি তৃতীয় পর্ব ছাত্রদের জন্য প্রযোজ্য। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল। অধ্যায় পড়ব চ্যাপ্টার 4। বিষয়টি হলো আর্দ্রতা। প্রথমেই আসে আর্দ্রতা বলতে কি বোঝায়। কোন স্থানের বায়ু কতখানি শুষ্ক বা ভেজা তা নির্দেশ করে, তাকে আর্দ্রতা বলে। যারা এখন সংযুক্ত হলে তাদেরকে বলে দিই, তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার, পর্ব, শিফট, ডিপার্টমেন্টের নাম উল্লেখ করবে। তো আমরা ছিলাম আর্দ্রতা নিয়ে। আর্দ্রতা হচ্ছে কোন স্থানের বায়ু কতখানি শুষ্ক বা ভেজা তা নির্দেশ করে, তাকে আর্দ্রতা বলে। আর্দ্রতা দুই প্রকার, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা কি ক্লিয়ার হলাম যে কোন এলাকায় বা কোন স্থানে বায়ু ভেজা বা শুষ্ক এই নির্দেশ করাটাকেই বলে আর্দ্রতা। তাহলে আমরা আর্দ্রতা সম্বন্ধে জানলাম। আর্দ্রতা কয় প্রকার জানলাম? দুই প্রকার, পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা কি? কোন সময়ে কোন স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। আমি আবার রিপিট করছি যে একটা নির্দিষ্ট সময় বা কোনো সময়ে কোন স্থানের একক আয়তনে যদি একক হয়, ওই সময় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাকেই বলা হয় পরম আর্দ্রতা। তাহলে মেনলি আমরা বুঝি জলীয় বাষ্পের পরিমাণটা থাকবে এবং তোমার একক সময়ে এবং একক আয়তনে। সংজ্ঞাগুলো মুখস্থ করার সময় তোমরা খেয়াল করবা, এই যে একক আয়তন যদি না বলো তাহলে কিন্তু পরম হবে না। আবার তুমি যদি কোনো স্থান, কোনো সময় এটা উল্লেখ না থাকলেও কিন্তু একক আয়তন শব্দটা তোমার একক যখনই বলা হবে, এই কথাগুলো যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু সংজ্ঞা ফুলফিল হবে না। তাই পরম আর্দ্রতা বলতে কোনো একক, কোনো সময়ে, কোনো স্থানে একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প, তাহলে এই জলীয় বাষ্প কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে পরম আর্দ্রতা হয়ে গেল। ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আমি আবার রিপিট করছি, দেখো, আপেক্ষিক আর্দ্রতা মানে দুইটা আর্দ্রতা, দুইটা জলীয় বাষ্পের অনুপাতকে আমরা বলছি। তার কি কি? কোন নির্দিষ্ট সময়, কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে, ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। মানে এখন যে জলীয় বাষ্প আছে, মনে করো এই সময়, মনে করো যে এলাকায় তুমি আছো সেই এলাকায় যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পটাকে সম্পৃক্ত করতে হবে। তো করতে যে জলীয় বাষ্পটা লাগবে, তাদের অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়,
তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল রাখো, তাহলে তাপমাত্রাটাকে বলবো শিশিরাঙ্ক। কোন তাপমাত্রাটা? যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। ওকে, এবার আমরা বলবো জলীয় বাষ্প চাপ এবং বায়ু চাপের মধ্যে সম্পর্ক। পৃথিবীর খাল, বিল, পুকুর, বিভিন্ন নদী নালে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে, এ বায়ুমণ্ডলে মিশে যায়। মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির প্রভৃতি ঘটনা থেকে প্রমাণিত হয় যে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প শুষ্ক বায়ুর চেয়ে হালকা। এই জলীয় বাষ্প শুষ্ক বায়ুর চেয়ে হালকা। এখন আমরা জানি বায়ুর চাপ, বায়ুমণ্ডলে বায়ু চাপ দেয়, এই চাপ এর মধ্যে শুষ্ক বায়ুর চাপ থাকবে এবং জলীয় বাষ্প থাকবে। তাহলে দুইটা চাপ আমরা থাকছে, একটা শুষ্ক বায়ুর চাপ এবং একটি জলীয় বাষ্পর চাপ। ধরে নিলাম ওই সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা টি এবং বায়ুমণ্ডলের চাপ পি। তাহলে তাপমাত্রা ধরলাম টি এবং বায়ুমণ্ডলের চাপ ধরলাম পি। তাহলে বায়ুমণ্ডলের উপস্থিত জলীয় বাষ্প ধরলাম এফ, ওই সময়ে বায়ুর চাপ পি এ ধরলাম, এবং ওই সময়ে বায়ুর ঘনত্ব রো, এই চিহ্নটা দেখো, রো এ। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এসটিপি আদর্শ তোমার তাপমাত্রা চাপে, তাপমাত্রা ধরলাম আদর্শ তাপমাত্রা 273 কেলভিন। এসটিপিতে বায়ুর চাপ 1.013 × 10⁵ নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। এই হলো বায়ুর চাপ। আর এসটিপিতে বায়ুর ঘনত্ব 1.293 কেজি পার মিটার কিউব। তাহলে এই মানগুলো আমাদের ফিক্স। এসটিপিতে আদর্শ তাপমাত্রা যদি বলা হয় যে আদর্শ তাপমাত্রা কত, তাহলে 273। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে এসটিপিতে তাপমাত্রা কত, তাহলে আদর্শ তাপমাত্রা কত, 273। বায়ুর চাপ ফিক্সড, বায়ু ঘনত্ব ফিক্সড, তাহলে এগুলো আমরা লিখব। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা বায়ুর চাপ পাই পি এ ইকুয়াল টু পি মাইনাস এফ। এটা ইকুয়েশনে সহজ করেছে, কিন্তু আসলে আমরা পাই পি ইকুয়াল টু পি এ প্লাস এফ, মানে হলো পি এ, এটা হলো বায়ুর চাপ ওই সময়ে বায়ুর চাপ, আর এই এফটা হলো জলীয় বাষ্পের চাপ। এই দুটোর যোগফল হবে বায়ুমণ্ডলের মোট চাপ। বায়ুমণ্ডলের মোট চাপ ইকুয়াল টু পি এ প্লাস এফ। সেখান থেকে আমরা এটা বের করলাম পি এ ইকুয়াল টু পি মাইনাস এফ। এখন আসো গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই, গ্যাসের সমীকরণটা এটা, P1 ডিভাইড বাই ρ1 T1 ইকুয়াল টু P2 ρ2 T2। এটা গ্যাসের সমীকরণ থেকে পেয়েছি, যারা কেমিস্ট্রি পড়েছে তারা জানো। সেই সূত্র থেকে এখানে আমরা গ্যাসের এই মানটা আমরা বসাচ্ছি। আমার তো দুইটা টেম্পারেচার হচ্ছে, একটা এ অবস্থা আর একটা শূন্য অবস্থা পি নট। তাহলে পি এ ρ1 ডিভাইড বাই ρ1 টি ইকুয়াল টু পি নট ρ0 টি নট। এই সমীকরণটা এইখান থেকে আমরা বসাই দিলাম। এখন পি এ ইকুয়াল টু দেখো পি মাইনাস এফ, পি ইকুয়াল টু পি মাইনাস এফ, এখানে বসাই দিলাম পি মাইনাস এফ। তাহলে এটা সরল করি, যদি করি তাহলে এইটা পাবো পি এ মাইনাস এফ ইকুয়াল টু এটা মাইনাস এফটা এই পাশে, এই পারে মাইনাস এফটা এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, মানে আমার এফ এর মানটা দরকার। এই এফ ইকুয়াল টু পি মাইনাস পি এ টি রো নট টি নট, এটা হলো এখানে, এটা কিন্তু পি হবে, রো এর মতো লাগছে, এটা পি। তাহলে আমরা সমীকরণ 2 নম্বর সমীকরণ জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর চাপের সম্পর্ক বের করলাম। আমাকে বের করতে বলেছে জলীয় বাষ্পের চাপ, এফটা হলো জলীয় বাষ্পের চাপ, আর বায়ুর চাপ হলো পি পি। তাহলে এই দুটার মধ্যে সরি পি নট, তাহলে এটার মধ্যে সম্পর্ক আমার বের করতে বলেছিল, আমাদের বের করে ফেললাম। আমি আবার রিপিট করছি, দেখো প্রথমে আগে বায়ুর চাপ ধরলাম পি, বায়ুর চাপ, আচ্ছা, আবার ধরলাম জলীয় বাষ্পের চাপ এফ, আর ওই সময় তাপমাত্রা টি, এগুলো দেখো সিম্বল ধরেছি টি পি এফ। আর ওই সময় শুধু বায়ুর চাপ পি এ ধরলাম,
ও এ ধরলাম, আর আদর্শ। আদর্শ গ্যাসের সাথে অন্য গ্যাসের সমন্বয় করতে হলে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটি লাগবে এই সূত্রটি। হ্যাঁ, এই সূত্রটি এখানে বসালাম, বসি পি এর মানটা আমার পি মাইনাস এফ সেটা বসালাম। এটা হলো পি হলো বায়ুমণ্ডলের চাপ, পি এ হলো ওই সময় শুধু বায়ুর চাপ আর মানে বা আংশিক চাপ, আর এফটা হলো জলীয় বাষ্পের চাপ। তাহলে এই মানটা আমরা বসালাম, বসানোর পরে জাস্ট পি মাইনাস এফ এর মানটা বের করলাম, এফটা ওই পাশে গেল, তাহলে এফ এর মানটা বেরিয়ে গেল। তাহলে এফ এর মানটা এখানে আমি অন্য মানগুলো যদি বসাই দিই তাহলে এফ এর মান বা বাষ্প চাপের মানটা পেয়ে যাব। এখানেই এই 2 নম্বর সমীকরণ থেকে বোঝা যাচ্ছে জলীয় বাষ্পের চাপ এবং বায়ু চাপের মধ্যে একটি সম্পর্ক। এটি পরীক্ষায় আসে, রচনামূলক প্রশ্ন। এখানে মেনলি 2টা রচনামূলক প্রশ্ন আসে, তবে খুব এই অধ্যায়ে তেমন প্রশ্ন আসে না পরীক্ষায়। কারণ একবার একটা প্রশ্ন আসছিল, এটা একটা, আর একবার আসছিল আরেকটি প্রশ্ন, সেটা আমরা নেক্সট স্লাইডে করব। সেটি হলো আর্দ্রতা নির্ণয়। কোন স্থানের কোন সময়ের আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বলে। কোন স্থানের কোন সময়ের আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বলে। আর্দ্রতা মাপক যন্ত্র অনেক প্রকার হতে পারে, মেনলি 4টি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র, একটি শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র এবং কেশ আর্দ্রতা মাপক যন্ত্র, মানে চুলের হেয়ার হাইগ্রোমিটার বলা হয়। এই হাইগ্রোমিটার মানেই হলো আর্দ্রতা মাপক যন্ত্র। তাহলে কোন স্থানের কোন সময় আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হাইগ্রোমিটার বা আর্দ্রতা মাপক যন্ত্র। আর্দ্রতার ইংলিশ টার্মটি হলো হিউমিডিটি। তাহলে আমরা এখন শুষ্ক সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আর্দ্রতা নির্ণয় করব। খেয়াল করো, এই হলো সেই যন্ত্রটি। এখানে 2টি থার্মোমিটার থাকে, একটা শুষ্ক অবস্থায়, দেখো এটাতে শুষ্ক অবস্থায় থার্মোমিটার রাখা হয়েছে, আর এটি সিক্ত অবস্থায় রাখা আছে। এবং এটিতে দেখো এখানে জাস্ট আমরা এখানে পানির সাথে বা তোমার পোলতা বলা হয় বা একটা কাপড় দিয়ে পানির সাথে যুক্ত করে দিয়েছি। তো এই থার্মোমিটার সিক্ত অবস্থায় আছে, মানে ভেজা অবস্থায় আছে, আর এটি শুষ্ক অবস্থায় আছে। এখন এই 2টা থার্মোমিটারের তাপমাত্রা আমরা নির্ণয় করব, করে আমরা এই সমীকরণে মান বসালে আমরা পেয়ে যাব। তো আমি বইয়ের ভাষায় একটু বলি তোমাকে, যে এই যন্ত্রে একই রকম 2টি পারদ থার্মোমিটার আছে, যেগুলো পাশাপাশি উল্লম্বভাবে একটি কাঠের ফ্রেমের সাথে লাগানো থাকে। এটা একটা কাঠের ফ্রেম, এর মধ্যে লাগানো আছে। একটি থার্মোমিটার বায়ুমণ্ডলে তাপমাত্রা প্রদান করে, এই থার্মোমিটার শুষ্ক যেটা সেটা বায়ুমণ্ডলে থার্মোমিটার করে। অন্যটি বাল্বে মসলিনের বা লিনেনের পলতে জড়ানো থাকে, মানে এই যেটি বললাম কাপড় জড়ানো থাকে। এই পলতে একটি পাত্রে রাখা পানির সাথে ডুবানো থাকে, পানির সাথে ডুবানো থাকবে এবং পানি মসলিনে বেয়ে উপরে উঠে এবং থার্মোমিটার বাল্বকে সবসময় ভেজা অবস্থায় রাখে। এটা সবসময় থার্মোমিটারে খুব ঠান্ডা অবস্থায় থাকবে, ভেজা অবস্থায় থাকবে। মসলিন বা লিনেন থেকে পানি বাষ্পীভূত হয়, ফলে সিক্ত বাল্ব থার্মোমিটার শুষ্ক বাল্ব থার্মোমিটারের চেয়ে কম তাপমাত্রা নির্দেশ করে। যেহেতু এটা ভেজা অবস্থায় আছে এই থার্মোমিটারটা, তাহলে এই থার্মোমিটারটি ভেজা অবস্থায় থাকলে তাপমাত্রা কম হবে এবং এইটি শুষ্ক অবস্থায় আছে এর তাপমাত্রা বেশি হবে। এই 2 তাপমাত্রা পার্থক্য বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। তাহলে বায়ুমণ্ডলের কতটুকু আর্দ্রতা আছে সেটা নির্ভর করার জন্য এই 2টা থার্মোমিটার নির্দেশ করছে। বায়ুমণ্ডলের আর্দ্রতা কম হলে বাষ্পায়ন দ্রুত হয়। আমি আবার বলছি, বায়ুমণ্ডলের আর্দ্রতা কম হলে, মানে জলীয় বাষ্প কম হয় বায়ুমণ্ডলে, তাহলে বাষ্পায়ন দ্রুত হয়, ফলে 2 তাপমাত্রা পার্থক্য বেশি হয়। অপরপক্ষে আর্দ্রতা বেশি হলে তাপমাত্রা পার্থক্য
আমি একটু স্যারের ফোনটা দিন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ক্লাসে আছি স্যার, এখন ক্লাস নিচ্ছি স্যার। এই 9টা 20 স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার স্যার। আচ্ছা জি স্যার, জি স্যার স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা ক্লাসে ছিলাম, সেটি প্রিন্সিপাল স্যারের ফোন আসছিল। হ্যাঁ, তো এখন আমরা একটু তোমাদের ইন্টারনেট হলো ক্লাসটি, সেই জন্য দুঃখিত। এখন আমরা যে জায়গায় ছিলাম, যে আর যদি বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তবে কোনো বাষ্পায়ন হয় না, ফলে উভয় থার্মোমিটার পাঠ একই হয়। যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে সেই স্থানে যন্ত্রটিকে রেখে এর থার্মোমিটার দুটির পাঠ নেওয়া হয়। এরপর গ্লেশিয়ারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক বের করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। মনে করি শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারে নির্দেশিত তাপমাত্রা যথাক্রমে θ1 ও θ2, ওই সময় শিশিরাঙ্ক থেটা। তাহলে গ্লেশিয়ারের সূত্রানুসারে আমরা পেলাম এই ইকুয়েশনটি। দেখো, θ1 মাইনাস থেটা ইকুয়াল টু জি θ1 মাইনাস θ2। তাহলে থেটা ইকুয়াল টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। এই সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। এখানে জি হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের উৎপাদক, সারণী 1। দেখো, এই যে বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের উৎপাদক, এই যে সারণী থেকে আমরা এটি পেলাম। তাহলে শুষ্ক তাপমাত্রা ধরলাম, গ্যাসের উৎপাদক ধরলাম, এবং শুষ্ক বাল্বের তাপমাত্রা আমার দেওয়া আছে। যদি এত হয় তাহলে গ্যাসের উৎপাদক কত। গ্লেশিয়ারের উৎপাদকের মানটা আমরা এই সারণী থেকে পেয়ে যাব। এখন তাপমাত্রা যদি তোমার থাকে 9, তাহলে গ্লেশিয়ার উৎপাদক 4.04, এটি সমীকরণ থেকে আমরা পেয়ে যাব। এই সমীকরণে থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। এখানে জি হচ্ছে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড গ্লেশিয়ার উৎপাদক, এবং শিশিরাঙ্ক যদি আমরা পেয়ে যাই তাহলে শিশিরাঙ্ক সময় রোনার থার্মোমিটার থেকে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প এফ এবং বায়ুর তাপমাত্রা θ1 যদি হয় তাহলে জলীয় বাষ্প এফ, বড় হাতের এফ নির্ণয় করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। দেখো, আমরা এই উৎপাদক থেকে পেলাম। এখন আমরা এই মানগুলো আর ইকুয়াল টু এফ বাই এফ গুণন 100%। তাহলে এফটা কি? এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ছোট হাতের এফ, এবং বায়ুর তাপমাত্রায় বাষ্প চাপ ধরলাম, বড় হাতের এফ। এই দুই যদি মান বসাই তাহলে আমরা আর ইকুয়াল টু এফ বাই এফ গুণন 100%, এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এটাই হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার সূত্র। তাহলে আমরা শুষ্ক বাল্ব থার্মোমিটার আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আর্দ্রতা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আর্দ্রতা নির্ণয় করার সংজ্ঞাটি লিখবো, যে আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়। যে স্থানের কোন সময়ের আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বলে। এবং ওই যন্ত্রটি দিয়ে আমরা ওই যন্ত্রটি দেখলাম যে একটি শুষ্ক থার্মোমিটার থাকবে, একটি সিক্ত থার্মোমিটার থাকবে। এই ভাষাগুলো কিন্তু নিজের ভাষায় বলবে, শুধু মনে রাখো যে একটি কাঠের ফ্রেম থাকবে, কাঠের ফ্রেমের মধ্যে দুইটি থার্মোমিটার থাকবে, একটি শুষ্ক, একটি সিক্ত। সিক্তটি কিভাবে করবো? সিক্ত যে এখানে কাপড়ের পোলতা দিয়ে এইটাকে ভেজানো অবস্থায় থাকবে, নিচে একটি পাত্র থাকবে পানি, এই পানিটা এর মধ্যে এই থার্মোমিটারটাকে সিক্ত অবস্থায় রাখবে। এখন আমরা গ্লেশিয়ারের উৎপাদক দুইটা থার্মোমিটার পেয়ে গেলাম, তাপমাত্রা θ1 এবং θ2, এবং ওই সময় শিশিরাঙ্ক ধরলাম থেটা। তাহলে গ্লেশিয়ারের সূত্র অনুসারে আমরা পেলাম θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি θ1 মাইনাস, মানে এই যে তাপমাত্রা পার্থক্য, এটা তাপমাত্রা পার্থক্য, এটা গ্লেশিয়ারের উৎপাদক। তাহলে আমরা থেটার মান, শিশিরাঙ্কের মান পেয়ে গেলাম, থিটা শিশিরাঙ্ক ইকুয়াল টু মাইনাস θ1 মাইনাস এটা। তাহলে এখান থেকে এই মানগুলো যদি বসাই তাহলে থিটার মানটা পেয়ে যাব। থিটার মান যখন পাবো, ওই শিশিরাঙ্কের জন্য বাষ্পচাপ এবং থিটা
ওয়ানের জন্য থিটার জন্য বাষ্পচাপ এবং থিটার জন্য মানে শিশিরাঙ্ক যে থিটা, এই শিশিরাঙ্ক টেম্পারের জন্য বাষ্পচাপ ধরলাম ছোট হাতের এফ, এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা মানে শুষ্ক অবস্থা যেটা এই থার্মোমিটারে পাচ্ছিল যে থিটা ওয়ান, সেটার জন্য বাষ্পচাপ বড় হাতের এফ। এই দুইটা যদি আমি বসাই দিই তাহলে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল এফ বাই এফ গুণ 100%, এই সূত্র দিয়ে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো। এবার আসো কিছু সংজ্ঞা আসে যে বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন। বর্ষার দিন, এখন বর্ষার দিন চলছে, তো বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড় শুকায়, বর্ষার দিনে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে আর কাপড় থেকে যখন জলীয় বাষ্প যাবে সেটা আর নিতে পারে না, তখন কি হয় কাপড়টা অনেক দেরি করে শুকায়। আর শীতকালে কি হয়, ভেজা কাপড় শীতকালে শুষ্ক অবস্থায় থাকে বায়ু, মানে জলীয় বাষ্প কম থাকে, তাহলে শুকনো বাতাস জলীয় বাষ্পহীন হয়, এই বাতাস ভেজা কাপড় থেকে দ্রুত জলীয় বাষ্প শোষণ করে নিয়ে সম্পৃক্ত হতে পারে, ফলে শীতের দিনে ভেজা কাপড় দ্রুত শুকায়। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা, মেঘ আছে, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘ শূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক, মানে শিশিরটা কিভাবে জমবে সেটা, মেঘ শূন্য যদি হয় তাহলে শিশিরটা বেশি হবে। তা বলছে যে সাগরিক থেকে বালির জলীয় বাষ্পীভূত হয়, বায়ুমণ্ডল মিশে যায়, দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস গরম থাকে এবং জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত থাকে। মেঘহীন রাত্রিতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে এবং পরিশেষে এমন একটি তাপমাত্রা উপনীত হয় যখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না, কারণ মেঘ তাপ রোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ থেকে বিকিরণজনিত কারণে তাপ পরিবাহিত হতে পারে না, ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয় না এবং শিশির জমে না। তাহলে আমাদের ঠান্ডা হচ্ছে কিসের জন্য, যে মেঘ যদি থাকে তাহলে ভূপৃষ্ঠ থেকে তাপটা উপরে যেতে পারে না, মেঘ বন্ধ, তাপ অপরিবাহী হিসেবে কাজ করে, তাহলে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে থাকে। আর যদি মেঘ শূন্য থাকে তাহলে ভূপৃষ্ঠ থেকে তাপ সহজে উপরে চলে যায়, তখন আমাদের তাপ হয়ে গেলে আমাদের জলীয় বাষ্পটা ঘনীভূত হয় এবং শিশির জমে। এই হলো ছোট ছোট তোমার ঘটনা আর্দ্রতা নীতির উপরে। এবার আমরা এই অধ্যায়ে যে প্রশ্নগুলো করবো, দেখো এই অধ্যায়ে কিন্তু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট না, মেনলি সংক্ষিপ্ত প্রশ্নই আসে, কখনো কখনো একবার রচনামূলক ছিল। তো তোমরা একটু পড়বে এটা। প্রথমে দেখো আর্দ্রতা কাকে বলে, এসটিপিতে পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়, প্রমাণ চাপ বলতে কি বোঝায়, শিশিরাঙ্ক বলতে কি বোঝায়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়, জলীয় বাষ্প এবং বায়ু চাপের মধ্যে সম্পর্ক যেটা আমরা পড়লাম, সংক্ষিপ্ত আসতে পারে। আবার রচনামূলকে অনেক সময় দেয়, দেখো দিয়েছি, জলীয় চাপ এবং জলীয় বাষ্পের চাপ ও বায়ুমণ্ডলের চাপের মধ্যে সম্পর্ক, সিক্ত শুষ্ক বাল্ব থার্মোমিটারের সাহায্যে কিভাবে আপেক্ষিক আর্দ্রতা মাপা যায় বর্ণনা করো। এই প্রশ্নটি মেনলি রচনামূলকে একবার আসছিল। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে পাচ্ছি সেটি দেখো, তাহলে আমরা হোমওয়ার্ক হিসেবে আমরা বা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের এখন দিব আর্দ্রতা কাকে বলে। ওকে, এসটিপি, প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ বলতে কি বোঝায়, তিনটি সংজ্ঞা তোমরা লিখবে। এবং রচনা প্রশ্ন 8 নম্বর এবং 9 নম্বর, এই দুটি প্রশ্ন তোমরা লিখবে। তবে এই দুটি প্রশ্ন তেমন ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, কিন্তু আমরা পরীক্ষা একবার আসছিল তাই আমরা এটা গুরুত্ব দিচ্ছি, কিন্তু মেনলি তোমার এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত সংজ্ঞাগুলো যেগুলো দিলাম সেগুলোই পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ক্লাস মোটামুটি এই অধ্যায় শেষ হয়ে গেল। আমরা একটু রিভিশন করে নিই প্রথম থেকে। ওকে, এই অধ্যায়ে আমরা শিখেছিলাম
আর্দ্রতা কাকে বলে? কোন স্থানে বায়ু কতখানি শুষ্ক বা সিক্ত, মানে কোন স্থানে বায়ু কতটুকু আছে, সেই বায়ু কতখানি শুষ্ক বা সিক্ত, মানে বায়ুটা ভেজা অবস্থায় আছে না সিক্ত অবস্থায় আছে, জলীয় বাষ্প কতটুকু কম বেশি আছে, এটাকেই বলা হয় আর্দ্রতা বা হিউমিডিটি। আর্দ্রতা দুই প্রকার, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তারপরে শিখলাম পরম আর্দ্রতা কাকে বলে, যে কোনো সময়ে একক স্থানের একক আয়তনের বায়ুতে, একক স্থানে একক আয়তনের বায়ুতে যে জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলে। তারপরে শিখেছি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হলো যে এই সময়ে যে আর্দ্রতা এবং ওই সময়ে ওই তাপমাত্রার ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প লাগবে, এই দুইটার অনুপাতটাকেই বলা হয় মেনলি আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাহলে মেনলি জলীয় বাষ্প সম্পৃক্ত করতে যে তাপমাত্রাটা লাগছে সেটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। এবং আমরা এখানে একটি সম্পর্ক শিখেছি জলীয় বাষ্প চাপ এবং বায়ু চাপের সম্পর্ক, F equal to rho minus PAT rho 2T2 P naught। আর্দ্রতা নির্ণয়, যে কোনো স্থানে কোনো সময়ের আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বলে। এবং সিক্ত ও শুষ্ক বাল্ব থার্মো আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আর্দ্রতা নির্ণয় করার সিস্টেমটা আমরা শিখেছি। ওকে, এই হলো এই অধ্যায়ের পড়া। তাহলে আমি যেটা দিয়েছিলাম তোমাদের সেটা হলো অতি সংক্ষিপ্ত চারটি লিখবে এবং রচনামূলক 8 নম্বর এবং 9 নম্বর এই প্রশ্ন দুইটি হোমওয়ার্কে লিখবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, অপ্রয়োজনে ঘর থেকে বেরোবে না এবং কিছুক্ষণ পর পরই হাত স্যানিটাইজ করবে, সাবান পানি দিয়ে ভালো করে হাত ধৌত করবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।